চ্যাপ্টার ১৯৬ স্পিরিট মিডিয়ামস মিরর। ক্লাইন ভারী সিন্দুকটা থেকে দ্রুত পিছিয়ে বেরিয়ে আসল। যখন সে বুঝতে পারল যে সবকিছু ঠিকঠাক আছে, কেবল তখনই সে শান্ত হল। সাদা হাড়ের ওই মূর্তিটা বেশ ভয়ঙ্কর। যদিও জিনিসটা বিপজ্জনক নয়, তারপরও এটা আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটা কি সেই তথাকথিত আদিম দানবী, গুপ্ত ঋষি, ডার্ক সাইড অব দ্য ইউনিভার্স বা ট্রু ক্রিয়েটরের মতো কোনো অশুভ দেবতা? ক্লাইন ম্যাডাম শ্যারনকে নিয়ে তার সন্দেহের কথাগুলো মনে করল, এবং সে হঠাৎ বুঝতে পারল সাদা হাড়ের মূর্তিটা আসলে কোন সত্তার প্রতিনিধিত্ব করতে পারে। ঠিক যেমনটা সে ভেবেছিল, তার স্পিরিচুয়ালিটি নড়েচড়ে উঠল, আর একটা অশুভ পূর্বাভাস তাকে আঁকড়ে ধরল। ক্লাইন দ্রুত উড়ে গিয়ে জটিল নকশা করা জানালার পাশে দাঁড়াল এবং বাইরের রাস্তার দিকে তাকাল। সে দেখল গ্যাসের রাস্তার বাতির আলোয় একটা ঘোড়ার গাড়ি সদর দরজার দিকে এগিয়ে আসছে। ম্যাডাম শ্যারন ফিরে এসেছে। তার বুকে একটা টান লাগল, কারণ সে অবশেষে তার অশুভ পূর্বাভাসের উৎসটা বুঝতে পেরেছিল। ট্রিসি যে শুধুমাত্র সিকোয়েন্স আর্ট ইনস্টিগেটর হওয়ার পরেই একজন নারীতে পরিণত হয়েছিল, সেটা মাথায় রাখলে সে সম্ভবত একজন সিকোয়েন্স ৭। আর যেহেতু ম্যাডাম শ্যারন অনেক বছর ধরে টিঙ্গেনের সোশ্যাল সার্কেলে সক্রিয় আছেন, তাই তিনি সম্ভবত ট্রিসির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই ক্লাইন তার ফ্লেয়ারিং সান চার্ম এবং আজিকের তামার বাঁশির ওপর নির্ভর করে ঝুঁকি নেওয়ার সাহস পেল না। এর বদলে সে চলে যাওয়ার বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিল। তার কাছে সীমিত সংখ্যক চার্ম ছিল। তাছাড়া সে জানত না কবে সে আবার মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেম নামের ওই সিল্ড আর্টিফ্যাক্টটা বের করতে পারবে। তাই খুব বেশি মরিয়া অবস্থা না হলে ক্লাইন তার সবচেয়ে শক্তিশালী চার্মগুলো নষ্ট করতে চাইল না। সেগুলো ব্যবহার করলে তাকে জবাবদিহি করার ঝামেলাতেও পড়তে হবে। আমি তো আর ডানকে সোজাসুজি বলতে পারি না যে একজন দয়ালু এক্সপার্ট ওখান দিয়ে যাচ্ছিলেন আর আমাকে সাহায্য করেছেন, তাই না? আজিকের তামার বাঁশিটা ব্যবহার না করার কারণ হল ক্লাইন নিশ্চিত ছিল না যে যাকে ডাকা হবে সেই বার্তাবাহকের যুদ্ধ করার ক্ষমতা আছে কিনা। যদি সে শুধু দেখতেই শক্তিশালী হয় আর কেবল চিঠি পাঠাতেই জানে, তাহলে কি হবে? আমি এর আগে যা যা আবিষ্কার করেছি নাইটহক্স টিমের ব্যবস্থা নেওয়ার জন্য, সেটাই যথেষ্ট হওয়া উচিত। আমি কেন একা ম্যাডাম শ্যারনের বিরুদ্ধে লড়তে যাব? আমরা সবাই মিলে তাকে আক্রমণ করতে পারি। ক্লাইন মনে মনে জোর দিয়ে ভাবল এবং তার সমন শেষ করল। এক ঝটকায় সে ধূসর কুয়াশার ওপরে জগতে ফিরে গেল। তারপর সে দ্রুত নিজেকে স্পিরিচুয়ালিটিতে মুড়িয়ে নিল এবং বাস্তবের শরীরে ফিরে যাওয়ার জন্য দ্রুত নিচে নেমে আসার প্রক্রিয়া শুরু করল। সে তাড়াতাড়ি আগুন নিভিয়ে ফেলল এবং মোমবাতিটা সরিয়ে রাখল। সে স্পিরিচুয়ালিটির দেয়াল সরিয়ে নিল এবং ম্যাডাম শ্যারনের শোবার ঘর থেকে বেরিয়ে আসল। সে যেই পথে এসেছিল সেই পথেই ফিরে গেল, কিন্তু বারান্দার দরজার ছিটকিনিটা আগের মতো লাগিয়ে রাখার সময় তার হল না। পানির পাইপ বেয়ে নিচে নেমে ক্লাইন বাড়িটার সদর দরজার ঠিক উল্টো দিকের দেয়াল টপকাল। পাশের রাস্তায় পৌঁছানোর আগ পর্যন্ত সে লুকিয়েই থাকল। তারপর সে জৌটল্যান্ড স্ট্রিটে যাওয়ার জন্য দামি রাতের ঘোড়ার গাড়ি ভাড়া করল। কালো পোশাকে দারুণ সুন্দরী দেখাচ্ছিল ম্যাডাম শ্যারনকে। তিনি ধীরে ধীরে দোতলায় উঠে এলেন। তিনি তার পরিচারিকাদের বিদায় করে দিলেন এবং নিজের শোবার দরজার খুললেন। তার পরিষ্কার স্বচ্ছ চোখ দুটো হঠাৎ তীক্ষ্ণ হল এবং সেখানে প্রতিফলিত হল খুব সূক্ষ্ম কিছু সুতো, যেগুলো প্রায় স্বচ্ছ এবং সহজে চোখে পড়ার মতো নয়। সেগুলোতে স্পিরিচুয়ালিটির কোনো আভা ছিল না। সেগুলো ছিল রোগাক্রান্তভাবে বদলে যাওয়া মানুষের চুলের মতো। কেউ যদি আগে থেকে এগুলোর অস্তিত্বের কথা না জানত বা তার যদি বিশেষ কোনো চোখ না থাকত, তবে সে এই সুতোগুলো খেয়ালই করত না। ওই সূক্ষ্ম সুতোগুলো সবগুলোই ছিঁড়ে মাটিতে পড়েছিল। ম্যাডাম শ্যারন চোখ শুরু করলেন এবং তার মনোযোগ ওই পুরু ধূসর ধাতব সিন্দুকটার দিকে ঘোরালেন। ৩৬ জৌটল্যান্ড স্ট্রিট, ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি। ডান পা ক্রস করে বসে বেশ আয়েশ করে খবরের কাগজ পড়ছিলেন। তিনি ক্লাইনের দিকে তাকালেন, যে একটা অদ্ভুত অভিব্যক্তি নিয়ে তার অফিসের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার না প্রাথমিক খোঁজাখুঁজি করার জন্য ম্যাডাম শ্যারনের বাড়িতে চুপি চুপি ঢোকার কথা ছিল? তুমি কি কোনো ধরনের সমস্যায় পড়েছিলে? ক্লাইন গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার সন্দেহ ম্যাডাম শ্যারন ডেমনের সেক্টের একজন সদস্য। ডেমনের সেক্টের একজন সদস্য? ডান খবরের কাগজটা নামিয়ে রাখলেন এবং কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি আবিষ্কার করেছ? ক্লাইন বসল না। সে শরীরের সামনের দিকে ঝুঁকে পড়ল এবং কাজের ডেস্কের কিনারা ধরে নিজের শরীরের ভর সামলাল। প্রথমত, আমি একটা ছবি পেয়েছি। ছবিতে একজন যুবক ছিল, কিন্তু তাকে দেখতে অবিকল ম্যাডাম শ্যারনের মতোই লাগছিল। সে যদি মেয়েদের পোশাক পরে, মেকআপ নেয় আর ছবিটাকে একটু ফটোশপ করা হয়, তবে তাকে একদম ম্যাডাম শ্যারনের মতোই দেখাবে। ক্লাইন তার ঠাট্টা করার ইচ্ছেটা চেপে রাখল। ইনস্টিগেটর ট্রিসির মতো? ব্যাপারটি বুঝতে পেরে ডানের চোখ চকচক করে উঠল। তারা আগেই অনুমান করেছিলেন যে ট্রিসি সম্ভবত ডেমনের সেক্টের একজন সদস্য।
ক্লাইন মিশ্র অনুভূতি নিয়ে মাথা নাড়ল এবং বলতে থাকল, আমি ডিভাইন করে আবিষ্কার করেছি যে ম্যাডাম শ্যারনের সিন্দুকের ভেতরের একটা গুপ্ত প্রকোষ্ঠে একটা সাদা হাড়ের মূর্তি আছে। এটা অসম্ভব সুন্দর একজন নারীর মূর্তি, কিন্তু তার চুল অনেক লম্বা, একেবারে গোড়ালি পর্যন্ত। চুলের প্রতিটি গোছা একটা বিষাক্ত সাপের মতো মোটা, আগাগুলোতে চোখ বসানো। সেগুলো দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। ক্যাপ্টেন, ওটা কি আদিম দানবীর প্রতিমূর্তি? যেহেতু তার সিকিউরিটি ক্লিয়ারেন্স পর্যাপ্ত ছিল না, তাই ডেমনের সেক্ট সম্পর্কে সে যতটুকু তথ্য পড়তে পারত তা খুবই সীমিত ছিল। ডান স্মরণ করার চেষ্টা করলেন এবং গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, ওটা আদিম দানবীরই প্রতিমূর্তি। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে এবং ম্যাডাম শ্যারনকে আটক করতে হবে। ক্লাইন সাথে সাথেই একমত হয়ে বলল, ম্যাডাম শ্যারন যদি ডেমনের সেক্টের একজন মিড সিকোয়েন্স বিয়ন্ডার হন, তবে আমাকে ধরে নিতেই হবে যে কেউ তার শোবার ঘরে চুপি চুপি ঢুকেছিল, তা তিনি বুঝতে পারবেন। তারপর সে হঠাৎ বিভ্রান্ত হয়ে ফস করে বলে ফেলল, ক্যাপ্টেন, কেন 7 জন গোঁড়া দেবতার কেবল প্রতীক আছে, কিন্তু কোনো আসল প্রতিমূর্তি নেই? অথচ আমি বর্তমানে যে অশুভ দেবতাদের কথা জানি তাদের সবারই মানুষের মতো রূপ আছে। ট্রু ক্রিয়েটর এবং আদিম দানবী এর উদাহরণ। গোঁড়া দেবতা এবং অশুভ দেবতাদের মধ্যে কি এটা একটা পার্থক্য? এমন পার্থক্য কেন থাকবে? ক্লাইন মনে মনে যোগ করল, কিন্তু বুদ্ধিমানের মতো সে কথাটা মুখে আনল না। গোঁড়া দেবতা আর অশুভ দেবতাদের মধ্যে এটা একটা পার্থক্য বটে। ডান একটা আশ্বস্ত করার মতো উত্তর দিলেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং কাপড়ের র্যাকের দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, চলো আর দেরি না করি, আমার ভয় হচ্ছে ম্যাডাম শ্যারন হয়তো পালিয়ে যাবে। তারপর ডান একটু থামলেন। দোতলায় গিয়ে কেনলিকে নিয়ে আসো। আমরা 3 জন মিলে একসাথে ব্যবস্থা নিলে আমরা একটা সিল্ড আর্টিফ্যাক্টের জন্য আবেদন করতে পারব। ম্যাডাম শ্যারন খুব সম্ভবত একজন সিকোয়েন্স 7 বিয়ন্ডারের চেয়েও ওপরের স্তরের। ক্যাপ্টেন, আপনি আসলেই অনেক জ্ঞানী। ক্লাইন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, ঠিক আছে। তারপর সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, আপনি কোন সিল্ড আর্টিফ্যাক্টটা ব্যবহার করতে যাচ্ছেন? ডান উত্তর দেওয়ার আগে তার কথাগুলো মেপে নিলেন। 30217। যেহেতু টিঙ্গেন শহরের চাইনিজ গেটের পেছনে খুব বেশি সিল্ড আর্টিফ্যাক্ট ছিল না, ক্লাইনের দ্রুতই মনে পড়ে গেল ক্যাপ্টেন কোনটা ব্যবহার করতে চাইছেন। নম্বর 0217। নাম স্পিরিট মিডিয়ামস মিরর। বিপদ মাত্রা 3, বেশ বিপজ্জনক। এটাকে সাবধানে ব্যবহার করতে হবে। যেসব অপারেশনে 3 জন বা তার বেশি মানুষের প্রয়োজন হয়, কেবল সেগুলোর জন্যই এর অনুরোধ করা যাবে। সিকিউরিটি ক্লাসিফিকেশন: অফিসিয়াল নাইট হক্স সদস্য বা তার ওপরের পদমর্যাদা। সিল করার পদ্ধতি: সম্পূর্ণ অন্ধকারে সংরক্ষণ করতে হবে। বিবরণ: আয়নাটির পেছনের দিকে পারদের প্রলেপ দেওয়া। আয়নার সামনের দিকে 3টি ছোট ফাটল আছে। সবচেয়ে প্রথম যে তদন্তকারী আয়নাটার দিকে তাকিয়েছিলেন, তিনি লম্বা চুলের এক ক্রন্দনরত মেয়েকে দেখেছিলেন। তারপর তিনি দেখেছিলেন মেয়েটি আয়না থেকে বেরিয়ে আসছে। আর্টিফ্যাক্টটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গেছে, আয়নায় প্রতিফলিত হওয়া ছবিটা বেশিরভাগ সময়ই আলাদা হয়। এমনকি একই ব্যক্তি যদি বারবার এটা ব্যবহার করে, তবুও তারা বিভিন্ন মাত্রার বিপদের আলাদা আলাদা জিনিসের মুখোমুখি হবে। তবে তারা সবার আগে সেই ব্যক্তির দিকেই নজর দেবে যে আয়নাটার দিকে প্রথম তাকিয়েছে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল আয়নায় নিজেকে দেখা। যদি কেউ আয়নার দিকে না তাকায়, আলো থাকার শর্ত সাপেক্ষে প্রতি 3 ঘণ্টা পর পর এমনিতেই একটা ছবি ভেসে উঠবে। এর মধ্যে কোনো জীবিত বৈশিষ্ট্য নেই। মন্তব্য: আয়নাটি মূলত একজন স্পিরিট মিডিয়ামের ছিল এবং এটা একটা খুব সাধারণ আয়না ছিল, যতক্ষণ না একদিন সেই স্পিরিট মিডিয়াম আয়নার দিকে তাকিয়ে আত্মহত্যা করেন। সত্যিই চাইনিজ গেটের পেছনে এমন খুব বেশি সিল্ড আর্টিফ্যাক্ট নেই যেগুলো কোনো বিয়ন্ডার যুদ্ধে ব্যবহার করা যায়। 30217 বেশ ভালো একটা পছন্দ। ক্লাইন আর কোনো কথা না বলে স্লিপলেস ক্যানলিকে নিয়ে আসার জন্য সাথে সাথেই নাইট হক্সদের বিনোদন কক্ষের দিকে দৌড় দিল। সেই রাতে চাইনিজ গেটে ডিউটি করার পালা ছিল রয়েলের। লিওনার্ড ডিউটিতে ছিল না, শিকাট্রন রাফায়েল সিমেট্রির মতো এলাকাগুলোতে টহল দিচ্ছিল, আর নতুন সদস্যটা কেবল রবিবারেই এসে পৌঁছাবে। তাই ডান কেবল ফ্রাই আর ক্যানলির মধ্যে থেকেই কাউকে বেছে নিতে পারতেন। ম্যাডাম শ্যারন যে ডেমনের সেক্টের একজন এবং মৃত আত্মাদের সাথে তার খুব একটা সম্পর্ক নেই, এই ব্যাপারটা মাথায় রেখে তিনি দ্বিতীয় জনকেই বেছে নিয়েছিলেন। কয়েক মিনিট পর ডান বেসমেন্ট থেকে ফিরে এলেন। তার হাতে আয়নাটা ছিল, যেটা একটা মোটা কালো কাপড়ে শক্ত করে মোড়ানো। সত্যি বলতে, আমি যদি আগে থেকে না জানতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এটা একটা আয়না। এর কোনো অংশই বাইরে বেরিয়ে নেই। ক্লাইন ছোটখাটো গড়নের কেনলিকে নিয়ে সামনে এগিয়ে গেল। সিল্ড আর্টিফ্যাক্ট 30217 ব্যবহার করার দায়িত্ব তোমার। ডান আয়নাটা কেনলির দিকে বাড়িয়ে দিলেন। এটা দেখে ক্লাইন হঠাৎ বুঝতে পারল যে সে একজন সিকোয়েন্স 8 বিয়ন্ডার এবং তার সরাসরি যুদ্ধ করার ক্ষমতা আছে। সে শুধু সাপোর্ট হিসেবে পাশে লুকিয়ে থাকতে পারবে না। বাব্বা, আমি একটু নার্ভাস বোধ করছি। সে তার পকেটে থাকা স্ল্যাম্বার চার্মসগুলো ছুঁয়ে দেখল এবং নিশ্চিত হল যে তার ভালো প্রস্তুতি আছে।
একমাত্র সমস্যা হলো যে ওপরে ওঠার সুবিধার জন্য আমি আমার ছড়িটা আনছি না। আমি ক্যানলিটার ধার নিতে পারি। তার এক হাতে আয়না আর অন্য হাতে বন্দুক আছে, ওটাই যথেষ্ট হওয়া উচিত। ক্লাইনের এসব ভাবনার মাঝেই তিনজন নিচে নেমে এলো এবং ওসনা স্ট্রিটে যাওয়ার জন্য একটা ঘোড়ার গাড়িতে উঠল। সেখানে যাওয়ার পথে কেনলি তার হাতে থাকা সিল্ড আর্টিফ্যাক্ট ৩০২১৭-এর দিকে তাকাল। টেনশনে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথমবার আমি এত বিপজ্জনক একটা অপারেশনে জড়িয়েছি। সাধারণত নাইট হক্সরা বিয়ান্ডারদের ঘটনাগুলো সামলাতে কোনো সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করত না। তারা যখন মোর্সটাউনে গিয়েছিল তখন তারা আগাম সতর্কতা হিসেবে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমের জন্য আবেদন করেছিল। মোর্সটাউন কতটা দূরে ছিল সেটা বিবেচনা করলে ব্যাকআপের প্রয়োজন হলে তাদের পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগত। কিন্তু এবার তারা প্রায় নিশ্চিত ছিল যে তাদের টার্গেট একজন মিড সিকোয়েন্স বিয়ান্ডার। চিন্তা করো না, হয়তো ম্যাডাম শ্যারন এর মধ্যেই পালিয়েছে। ক্লাইন হেসে উত্তর দিল। সত্যি বলতে সে ক্যানলির মতোই টেনশনে ভুগছিল। ডান তার চোখ ঘুরিয়ে অসহায়ভাবে তার দিকে তাকালেন। চলো চেষ্টা করি যাতে ম্যাডাম শ্যারন পালাতে না পারে। প্রায় ২০ মিনিট পর তিনজন নাইট হক ওসনা স্ট্রিটে এসে পৌঁছাল। তারা অন্ধকারের মধ্যে বাগানটা এবং ম্যাডাম শ্যারনের বাড়িটা দেখতে পেল। বাড়িটা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, যেন কিছুই ঘটেনি। ক্লাইন তার বাঁ হাতা থেকে পেন্ডুলামটা বের করল এবং দ্রুত একটা ডিভিনেশন করল। ভেতরে বিপদ আছে, ভেতরে বিপদ আছে। সে ৭ বার এই বাক্যটা পড়ার পর চোখ খুলল এবং দেখল পোখরাজের পেন্ডেন্টটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এর ঘোরার পরিধি এবং গতি ছিল মাঝারি স্তরের। এর মানে হল সেখানে বিপদ আছে। খুব বেশি নয়, তবে একেবারে কমও নয়।